এরপর আমরা আমাদের পরবর্তী যে অনুষ্ঠান থিয়েটার সেমিনার, যার বিষয় রবীন্দ্রনাথের নারী শক্তিরা, এই সেমিনারে আমরা প্রবেশ করব। ঠিক তার আগে আমাদের আজকের অতিথিগণদের বরণ করে নেওয়ার পালা। আমি প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী অভিক ঘোষ মহাশয়কে। অভিকবাবুকে মঞ্চে ডেকে নিচ্ছি। অভিকবাবুকে বরণ করে নেবেন আমাদের রঙ্গসেনার কেন্দ্রীয় পরিচালনা সমিতির বয়োজ্যেষ্ঠ সদস্য শ্রী দেবব্রত ঘোষ মহাশয়। বসুন না। আজকের আমাদের থিয়েটার সেমিনারের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের নারী শক্তিরা। আমাদের কেন্দ্রীয় পরিচালনা সমিতির সদস্য শ্রী দেবব্রত ঘোষ মহাশয় অভিকবাবুকে বরণ করে নিচ্ছেন। একটু জোরে হাততালি আশা করব। উত্তরীয় পরিয়ে বরণ করছেন এবং আমাদের দলের প্রেসিডেন্টের নিজের হাতে আঁকা স্মারক এবং আমাদের শ্রীচরণ কমলেশ নাটকের ব্রোশিওর তুলে দিচ্ছেন। অভিকবাবুকে অনেক ধন্যবাদ। এরপর একটু দাঁড়াতে বলছেন। আমি এবার মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী জুলফিকার জিন্নাহ মহাশয়কে। তাকে বরণ করে নেবেন বিশিষ্ট নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব আমাদের প্রিয় ডক্টর অপূর্ব দে মহাশয়। অপূর্বদাকে ডেকে নিচ্ছি, বরণ করে নেবেন আমাদের আজকের আরেকজন অতিথি শ্রী জুলফিকার জিন্নাহ মহাশয়কে। অপূর্বদা আমাদের খুবই প্রিয় মানুষ। আমরা আজকে হঠাৎ করে অপূর্বদাকে আমাদের সাথে পেয়েছি, এক ট্রেনে আমরা এসেছি। অপূর্বদা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন জুলফিকার জিন্নাহ মহাশয় স্যারকে এবং আমাদের নিজের হাতে আঁকা স্মারক তুলে দিচ্ছেন। ধন্যবাদ অপূর্বদাকে। হ্যাঁ, ধন্যবাদ অপূর্বদাকে। অপূর্বদাকে বলবো আমাদের সাথে থাকতে আজকে। আর এরপর আমাদের আজকের সঞ্চালক, আমাদের দলের সদস্য, আমাদেরকে খুবই ভালোবাসেন। আমাদের একটি রঙ্গকথা বলে একটি পত্রিকা রয়েছে রঙ্গসেনার, সেই রঙ্গসেনার রঙ্গকথা পত্রিকার সম্পাদক শ্রী অমিত বিকাশ দে মহাশয়। তিনি আজকে এই সমস্ত সেমিনারটি সঞ্চালনা করবেন। একটু মাইকগুলো সেট করে দিতে বলছি। হ্যাঁ, করে দিচ্ছি। আমি এই থিয়েটার সেমিনার দিয়ে আজকের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। আজকে থিয়েটার সেমিনারের বিষয় রবীন্দ্রনাথের নারী শক্তিরা এবং এই সেমিনারকে এগিয়ে নিয়ে যাবেন আমাদের প্রিয় সদস্য অমিত বিকাশ দে মহাশয়। ধন্যবাদ সকলকে। গোধূলির অস্তরাগের মুহূর্তে আমরা উপনীত হয়েছি রবীন্দ্রনাথের মনন, দর্শন, চিন্তনের ধাত্রীভূমির অপূর্ব একটি মুহূর্তে। শান্তিনিকেতন মানেই আমরা রবীন্দ্রনাথকেই জানি, কারণ রবীন্দ্রনাথের জন্যই এই শান্তিনিকেতনের মাধুর্য
বা বিস্তৃতি যেটাই বলুন, আমাদের নৈহাটি রঙ্গসেনার পক্ষ থেকে পঞ্চম আনন্দ রঙ্গ উৎসবের রঙ্গমঞ্চের অনুষ্ঠানে আমরা উপনীত হয়েছি। আজকের সেমিনারের মূল বিষয়বস্তু নাটকে রবীন্দ্রনাথের নারী শক্তি। আসলে হচ্ছে আমরা এখানে রবীন্দ্রনাথের নারী চরিত্রগুলোর একটু সামান্য আলোকপাত করব, বিশ্লেষণ করব, আমাদের সময় অনুযায়ী আমরা এগোবো। রবীন্দ্রনাথ তার জীবনে রবীন্দ্রনাথ তার জীবনে অনেক গান, কবিতা, গদ্য, প্রবন্ধ, গল্প সবই লিখেছেন। তার সঙ্গে ছবিও যেমন এঁকেছেন, তেমনি কিছু নাটকও লিখেছেন। সর্বোপরি যদ্দূর মনে হয় রবীন্দ্রনাথ নাটক এবং গীতিনাট্য মিলিয়ে 38টার মতো রচনা করেছিলেন। তাই এই সমগ্র প্রেক্ষাপট নিয়ে আজকে যদি আমরা আলোচনা করতে বসি, সেটা দীর্ঘ থেকে দীর্ঘায়িত হবে। আমরা আলোচনার মধ্যে পেয়েছি দুজন বিশিষ্ট ব্যক্তিকে। তাদের পরিচয়টা না দিলে এই অনুষ্ঠান বা এই যে আমাদের কর্মপদ্ধতি সেটাও সম্ভবত এগোবে না। একজন অভিকবাবু, অভিক ঘোষ, প্রেসিডেন্সির ছাত্র, এখানকার শিক্ষক, শান্তিনিকেতনের শিক্ষক। তার জীবন এবং তার মনন সবটাই তিনি এই শান্তিনিকেতনে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, মাটির গন্ধকে উপলব্ধ করেছেন এবং সেই মাটির গন্ধে তিনি নব নব সৃষ্টি করেছেন, সৃষ্টি বা নির্মাণ করে চলেছেন। সেই নির্মাণ পর্বটা চলছে আবার বেশ একটা মজার ব্যাপারে। আমাদের পথ দেখায় কে? যৌবন, কৈশোর, শিশুরা। তাদের এগিয়ে দিতে হয়, তবেই আমাদের ভবিষ্যৎটা সুন্দর হয়। সেই শিশুদের নিয়ে চিলড্রেন থিয়েটার নিয়ে কাজ করে চলেছেন অভিকবাবু। তাকে রঙ্গসেনার পক্ষ থেকে প্রথমেই ধন্যবাদ। আর একজনকে আমরা পেয়েছি, জুলফিকার আলী জিন্নাহ, যিনি একাধারে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বললে কম বলা হয়। তিনি নাটক লেখেন এবং অফবিট নাটক লেখেন, অভিনয় করেন, নাটকের দল আছে, নির্দেশনা দেন, তিনি এগিয়ে নিয়ে চলেছেন। এবং তার জীবনের একটি খুব দুঃখজনক ঘটনা আছে। মানুষের জীবনে আসতেই পারে, কারণ কারুর হাতে তো কিছু নেই। সেই দুঃখজনক ঘটনাকে তিনি যেভাবে আমাদের সামনে এসে নতুনভাবে উন্মোচন করেছেন, সেই দুঃখজনক ঘটনা থেকে আমরা অনেক কিছু আলো নিতে পারি, আলোর সন্ধান পাই। এই পূর্ণিমা নিভৃত নাট্যগ্রাম তার স্ত্রীর পরলোকগতা, স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে তিনি করেছেন। শুধু স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য নয়, এইখানে যে লালন যাপন নাটক তৈরির জন্য যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে এই সব জিনিসগুলো বড্ড বেশি লাগে। আমরা যেমন নৈহাটি থেকে ছুটে এলাম কিসের জন্য? ওই আন্তরিক টানে এবং এই নিভৃত গ্রামে একটি নিভৃত অনুষ্ঠান উপস্থাপন করব বলে। যাই হোক, অনেক কথা হলো। রবীন্দ্রনাথের যে নাটক, আগেই তো বলেছি, আমরা নারী শক্তি নিয়ে আলোচনা প্রসঙ্গে যে নাটকগুলো আমরা সাধারণত দেখে থাকি বা যে নাটকগুলো আমাদের বহু পাঠ্য বা বহু অভিনীত, সেই সব নাটকগুলোর উপর দিয়েই আমরা আলোকপাত করব। বা একটি মূল জনপ্রিয় নাটক ডাকঘর, ডাকঘরের সুধা চরিত্রের উপর একটু আলোকপাত করতে বলবো মাননীয় অভিকবাবুকে। আমি অভিকবাবুর হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। সামনে আছে, সামনে আছে। সমবেত সকলকে নমস্কার। হ্যাঁ, বলছি সমবেত সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। মঞ্চে যারা আছেন তাদের তো বটেই। আমার পরিচয় একটু যোগ করে নিই। আমি শান্তিনিকেতনে শিক্ষকতা শুধু করিনি, আমি শান্তিনিকেতনে ছোটবেলায় স্কুলে পড়েওছি আবাসিক ছাত্র হিসেবে। ফলে তখন একবার পাওয়া আর কর্মজীবনে আরো বেশি করে পাওয়া, শান্তিনিকেতন থেকে শুধু পেয়েইছি, এখনো পাচ্ছি,
সেই আনন্দটা অনেকে ভাগ করে নিচ্ছেন, এটা আমার সৌভাগ্য। আজকে যে এখানে এসেছি সেটা ওই আনন্দের ভাগীদার হিসেবেই হয়তো। এখন যিনি আমার শ্রদ্ধেয় মানুষ, যেমন সত্যি একজন থিয়েটারের মানুষ, আমি সেরকম ঠিক নই। আমি একেবারেই একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হিসেবেই নিজেকে চিনি। আর ওই ছোটদের সঙ্গে থাকার আনন্দটা এখনো পাচ্ছি, সেই সুযোগটা, সেই জন্য কৃতজ্ঞ লাগে। ডাকঘর নাটক শুধু বহু পরিচিত, মানে বাংলায় শুধু নয়, বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত এবং অভিনীত। অবশ্যই। কেন সেইটা সম্পর্কে আমার যেটা ধারণা সেটা হচ্ছে, ডাকঘর এমন একটা কিছু সত্যের কথা বলে যেটার সঙ্গে সকলে খুব একাত্ম বোধ করতে পারে, যেটা কোনো বিশেষ জাতি, সম্প্রদায়, স্থান অথবা কালের মধ্যে আটকে না থেকে একেবারে বিশ্বজনীন এবং একটা সব সময়ের সত্য বহন করে নিয়ে চলে। সেটা কি, এক কথায় যদি আমি ভাবি, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের সবকিছুর মধ্যেই যেটা আমি খুব খুঁজে পাই সেটা হচ্ছে একটা অসীম অস্তিত্ব, আনন্দময় অস্তিত্ব। খুব পরিচিত একটা গল্প আছে যে কনসেন্ট্রেশন ক্যাম্পে এই নাটকের অভিনয় পর হাসি মুখে গ্যাস চেম্বারে ছোটদের দল চলেছে, কারণ তারা জানে রাজার সঙ্গে এবার দেখা হবে। কিন্তু যেহেতু এই নারী শক্তি শক্তি আমার আসলে খুব মুশকিল আছে। আমি আসলে এত কম পড়াশোনা করেছি বা ইত্যাদি বলে আমার সবকিছু শুনলেই মনে হয় যে আচ্ছা এটা কি ব্যাপার, শক্তি কি। যদি ইংরেজিতে ওটা টেকোস উইমেন রয়েছে বিষয়ের মধ্যে, আর শক্তি মানে জানি এনার্জি ইংরেজিতে যাকে বলে, বা প্রৈতি। কেন শক্তি লাগে বেঁচে থাকার জন্যে? না, তাহলে শক্তির কাজ শেষ হয় না। আমার যেটা মনে হয়, রবীন্দ্রনাথের কাছ থেকে মনে হয় চলার জন্য। আজকে এই নিভৃত পূর্ণিমা প্রাঙ্গণে বসলে সেই কথা বলছি না, কিন্তু এই পথের একটা এমন সুন্দর সম্পর্ক আছে এই পূর্ণিমার পরিপূর্ণতার সঙ্গে। পথ চলাটা আমাদের জীবনের একমাত্র সত্য বলে আমার অন্তত এখন অবধি ধারণা, রবীন্দ্রনাথের কাছ থেকে পাওয়া ধারণা। অসাধারণ বললেন। সেই চলার জন্য যে শক্তি দরকার, সেইখানে নারীর কি ভূমিকা যদি ভাবতে হয়, তাহলে নারী কি ভাবতে হয়? নারী কি মানে একটা মানুষের যে ওই লিঙ্গ নির্ধারণ ইত্যাদি ইত্যাদি, শুধু সেইটুকু নাকি নারী একটা ভাব, নারী একটা সত্তা? এইসব কঠিন কঠিন প্রশ্নের উত্তর আমি কিছু খুঁজে পাই না, কিন্তু রবীন্দ্রনাথের কাছে দু একটা কথা পাই কোথাও কোথাও, সেগুলো আলোচনা প্রসঙ্গে আসবে। কিন্তু ডাকঘর নাটকে যে সুধা, সে কি নারী? মানে একজন মানুষ হিসেবে আমি স্বচ্ছন্দ বোধ করি ভাবতে, মানুষ পথ চলছে, সেখানে এই ভাগাভাগি যত কম থাকে আমার নিজের পক্ষে তত মনে হয় যেন মানুষেরই সুবিধে। মানে তার মধ্যে নারী পুরুষের ভাগাভাগিও জরুরি কিনা, বা নারীর মধ্যে সে কখন বালিকা আর কখন সে নারী হয়ে উঠবে ইত্যাদি ইত্যাদি, এই জীবন বিজ্ঞানের ব্যাপার স্যাপার, সেগুলো খুব ঠিক আছে, সেগুলো তার নানান রকম এই মাপ জোকে চলবে। কিন্তু নামটার মধ্যেই রবীন্দ্রনাথের যে এমন একটা, এই যেমন এরপরে যেহেতু ইয়ে হবে শ্রীচরণ কমলেশু, এই বিন্দু নামটাতে যেমন একটা ম্যাজিক আমার কাছে অন্তত আছে। এক বিন্দুর মৃত্যুতে সিন্ধুর সামনে দাঁড় করিয়ে দেয় মেজ বউকে। সুধা নামটা, আরো তো এত এত নাম ছিল, কিন্তু অমলের জন্য সুধা নামটাই বাছলেন। যে সুধা, যে অমৃত, কোথাও হয়তো ওই নারী সত্তা যা মানুষকে ভালোবাসতে শেখায়,
এই রক্তকরবীর মধ্যেও যেমন একটা অসম্পূর্ণ পৌরুষের তেজের সম্পূর্ণতা এনে দেয়, যেমন একটা নারী সত্তার সৌন্দর্য শ্রী, এইখানেও সেই ইঙ্গিতটাই আমরা পাই যে সুধা শেষ সংলাপ বলে নাটকে যে ওকে বলো সুধা তোমায় ভোলেনি। এই যে মনে রেখে দেওয়া, শুধু তো মনে রেখে দেওয়া নয়, সেইটা যদি এই, যেহেতু আমাদের সঞ্চালক জিন্নার ব্যক্তিগত জীবনের কথা বললেন, আমাদের কাছে তো এই রকম উদাহরণ আরো অনেক থাকে, যে মনে রাখাটা সৃজনশীল হয়ে ওঠা, সম্পূর্ণতর হয়ে ওঠা, ওই অমৃতটা ভালোবাসা থেকেই আসে। আর সেইখানে কোথাও সৌন্দর্য, সেটা শুধু খুব ওপরের স্তরের সৌন্দর্য নয়, যেটা রবীন্দ্রনাথ ওই চিত্রাঙ্গদায় খুব স্পষ্ট করে বলেছেন। ওই অর্জুন একটা ঠকানো রূপে ভুলে এসো এসো যে হও সে হও বলে সেই একটা প্রায় ভাদ্রমাসে কুকুরের মতো ছুটলেন, সেইটা যে সত্য নয়, আসল পৌরুষটা কোথায়, সেই সম্পূর্ণতা মানুষ হিসেবে, এইটার কোথায় একটা আভাস আমরা সবকিছুতেও যেমন পাই, ডাকঘরেও তেমনি আমার মনে হয় সুধা নামটার পেছনে তার ওই যে ফুল এনে দেবার প্রতিশ্রুতি পূরণের মধ্যে দিয়ে, এবং সেই ফুলটা দেবার সময় ওই যে সংলাপটি বলে যে সুধা তোমাকে ভোলেনি, এর থেকে বেশি শক্তি পথ চলার জন্য আর কি হতে পারে, এইটুকুই আমার বলা। চমৎকার। আমরা একটা দৃশ্যপট যেন নাটকের পাল্টে গেল। আমরা শক্তি বলতে যে সাধারণভাবে যেটাকে বোঝাই, যে আমার মাসল পাওয়ার বা একটা মানুষ চিল্লে উঠলো, সেই শক্তি, কিন্তু সেই শক্তির অসাধারণ রূপান্তর দেখালেন অভিকবাবু। কারণ সুধা এই নামটি যেভাবে এসছে এবং এই সুধার জন্য যে আমাদের মানবিক টান আমরা এখানে আঁকলেন অভিকবাবু, ধন্যবাদ অভিকবাবুকে। আমরা পরে আবার অভিকবাবুর কাছে আসব। আমরা এবার জুলফিকার সাহেবের কাছে আসি, জিন্নাহ সাহেবের কাছে আসি। রবীন্দ্রনাথের আরেকটি নাটক আমরা সব সময় দেখে থাকি, সেই রক্তকরবী। রক্তকরবীর নারী চরিত্র বলতে উচ্চারণ করা তো বাতুলতা। আপনি একটু যদি আলোকপাত করেন, যে আলোকপাতের মধ্যে আমরা যেরকম নতুনত্ব খুঁজে পাচ্ছি, সেইভাবে যদি আমরা একটু অন্যভাবে দেখি, যদি না হয় আপনি যেভাবে রক্তকরবী নানান আমরা ফর্ম দেখেছি, নানানজন নানান ফর্মে রক্তকরবীকে ভেঙেছেন, গড়েছেন নতুনভাবে, আপনি যদি নতুন কিছু আলোকপাত করেন সেটাও আমাদের কাছে অনেক মহামূল্যবান হয়ে দাঁড়াবে। মাননীয় জুলফিকার সাহেব। ঠিক দেওয়া আছে না? আচ্ছা, প্রথমে আমি নৈহাটির রঙ্গসেনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে এই আলোচনায় আমাকে অংশগ্রহণ করার একটা সুযোগ দিয়েছেন। সেই সঙ্গে আমি প্রথমে একটু কনফেস করে নিই যে কয়েকজন শ্রোতা আছেন তাদের সামনে, যে রবি ঠাকুরের নাটক নিয়ে কোনো আলোচনা করার জন্য যে আত্মবিশ্বাস লাগে সেটা আমার নেই। এটা আর অভিজ্ঞতার নাটক বিশ্লেষণের যে টুকরো টুকরো অংশ আমি এর আগে শুনেছি, তাতে আমি খুব সম্মোহিত হয়ে শুনি, মুগ্ধ হয়ে শুনি, এবং সেখানে আমি খুব মানে একটা একাগ্র চিত্তে থাকা ছাত্রের মতো করে আমি বোঝার চেষ্টা করি। সেই বিশ্লেষণ আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, তবু মনে হয় যে আমাকে সঞ্চালক যেটা বলেছেন যে নন্দিনী সম্পর্কে কিছু বলার, এটা সেই পরীক্ষায় কোশ্চেন কমন করে যাওয়ার মতো ব্যাপার হয়ে গেছে। যাই হোক, মানে রবি ঠাকুরের নারী চরিত্র নিয়ে আলোচনা করলে নন্দিনী আসবেই, এটা তো সবাই একটু প্রস্তুতি থাকে। তো যাই হোক, আমি নন্দিনী নিয়ে পরে বলছি, যদিও নন্দিনী নিয়েই বলার কথা বলা হয়েছে। আমি আগে একটা ফ্রেমওয়ার্ক রাখার চেষ্টা করি, যে আমরা যখন আলোচনা করব রবি ঠাকুরের নারী চরিত্র নিয়ে, তখন আমি আলোচনাটা করব তার দৃষ্টিকোণটা কি, মানে আমি কি চরিত্রটা বিশ্লেষণ করব যে হ্যাঁ এই চরিত্রটা কেমন, চরিত্রের গুণ কি। আমাদের পরীক্ষায় আমরা ছাত্রদের দিই এই চরিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। তো
তো চরিত্রের বৈশিষ্ট্য জানার জন্য কি আমরা এখানে আলোচনা করব, নাকি আমাদের একটা আলোচনা করার পর একটা ফ্রেমওয়ার্ক আছে যেটা দিয়ে আমরা নারী চরিত্রগুলোকে দেখতে পারি? যদিও নারী পুরুষ বিভাজনটা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অভিজ্ঞতা, আমার যেটা মনে হয়েছে যে আমি রবি ঠাকুরের একটা উদ্ধৃতি দিয়ে শুরু করি। এটা একটা নাটকেরই একটা সংলাপ থেকে এসছে, যেখানে ওই নহি দেবী, হ্যাঁ নহি আমি সামান্য নারী, তা আমি দেবীও নই, আমি সামান্য নারীও নই। যদি আমাকে দেবী হিসেবে দেখা হয় তাহলে দেবীর প্রতি যে হয় ভক্তি না হয় ভয়, তার জন্য নৈবেদ্য সাজাতে হয়, অর্ঘ্য তাকে অর্পণ করতে হয়। আর যদি সামান্য নারী মনে করা হয় সেটা খুবই ক্ষুদ্র, তুচ্ছ, সামান্য, নগণ্য, এই দুটোর কোনোটাই নয় রবীন্দ্রনাথের নারী। তারা রবি ঠাকুরের নারী আছে কোথায়? নিশ্চয়ই এই দুটোর মাঝে কোথাও একটা আছে, মানে সাধারণ আর দেবীর মাঝামাঝি জায়গায়। তো আমার নিজের মনে হয়েছে যে মাঝামাঝি জায়গায় ঠিক না, আসলে এই দুটো বিপরীত জিনিসের একটা সংশ্লেষণ আছে, মানে একটা দ্বান্দ্বিক ব্যাপার আছে রবীন্দ্রনাথের অন্তত পক্ষে নাটকে তৈরি চরিত্রগুলোতে। তো দ্বান্দ্বিক ব্যাপারটা কি? দ্বান্দ্বিক ব্যাপারের একটা নিয়ম হচ্ছে যে সেখানে যেখানে দ্বন্দ্ব আছে সেখানে আসলে দুটো বিপরীতের ঐক্য আছে। একটাকে হেগেলের ভাষায় বলা হয় ইউনিটি অফ অপোজিটস, দুই বিপরীতের ঐক্য। তাহলে ওই চরিত্রগুলোর মধ্যে নিশ্চয়ই বিপরীতের ঐক্য আছে। তো এই বিপরীতের যে ঐক্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে, তার মধ্যে ওই দেবী সত্তা বলি আর একদম সাধারণ সত্তা বলি। তো এইটা কেমন, এই দ্বন্দ্বটা কেমন? দ্বন্দ্ব যেমন ধরো যে একটা চুম্বক, তার একটা এন পোল আছে, একটা এস পোল আছে, দুটো বিপরীত একই সঙ্গে অবস্থান করে। আমরা যদি চুম্বকটাকে ভেঙে দিই তাহলে আবার ওই টুকরো অংশের মধ্যে আবার এন পোল এবং এস পোল হয়ে যাবে। এটা সায়েন্স বলছে, এরকম করে হয়ে যায়। মানে ওখান থেকে ওকে মুক্ত করা, দুই বিপরীতের ঐক্য থেকে ওকে মুক্ত করা যাবে না। তার নারীর মধ্যে ওই রকম দুটো বিপরীত সত্তার যদি অবস্থান থাকে তাহলে ওর মধ্যে একটা খুব চুম্বক শক্তি আছে, মানে যেই জন্য ওই বিপরীত ব্যাপারটা থাকে। ফলে একটা খুব খুব চুম্বকীয় একটা আকর্ষণ আছে ওই চরিত্রগুলোতে, প্রত্যেকটা চরিত্রের মধ্যে আছে। তো এবার চরিত্রগুলোকে ভাগ করার জন্য আমরা যদি কয়েকটা প্যারামিটার তৈরি করি, যে আমরা এই এই দিক দিয়ে দেখবো আর প্রত্যেক ক্ষেত্রে দেখবো ওই বিপরীতের দ্বন্দ্বটা কেমন আছে, তাহলে আমরা প্রথমে দেখতে পারি যে মানবিক গুণাবলীর যে উৎসাহ, মানুষের ভিতরে যে গুণটা আছে সেই গুণটার বিকাশ ঘটাবে। এখানে নারী অনুঘটক হিসেবে কাজ করছে। কিভাবে করছে? এটা একটা প্যারামিটার। একটা হতে পারে প্রেম, প্রেমকে দার্শনিক ভিত্তি দিয়ে দিচ্ছে। তাহলে কিভাবে দিচ্ছে? আরেকটা হতে পারে বিদ্রোহ বা প্রতিবাদ, যে জায়গায় নন্দিনী এসে যাবে। বিদ্রোহ বা প্রতিবাদী যে প্রচলিত ধারণা আছে আমাদের, সেইটাকে একটা অন্য ভাষ্য তৈরি করা হচ্ছে। তো নারী অন্য ভাষ্য তৈরি করছে প্রতিবাদে, সেটা কেমন? আর একটা হচ্ছে আত্মোদ্বোধন বা মুক্তি। তো এই চারটে জায়গা যদি আমি দেখি তাহলে দেখবো যে প্রত্যেকটা ক্ষেত্রেই নারীর মধ্যে ওই চুম্বকীয় ব্যাপারটা থাকার জন্য সে একটা অন্য রকমের ভূমিকা পালন করছে। এই যেমন যদি প্রথম ফ্যাক্টরটাই নিই, যে মানুষের ভিতরে যে একটা শুদ্ধ সত্তা আছে সেইটার বিকাশ করছে, আর নারী অনুঘটক হিসেবে কাজ করছে। তো এটা তো রবীন্দ্রনাথ পরিবার থেকেই পেয়েছেন, কারণ রবি ঠাকুরের পরিবারের লোকেরাও বিশ্বাস করতেন তাদের দর্শন অনুযায়ী যে বাইরের আমি আর ভিতরের আমি, মানে ভিতরে একটা শুদ্ধতম আমি বাস করে। তো সেই শুদ্ধতম আমিটার সন্ধান আমরা বাইরের আমি, মানে বাইরের যে মালিন্য আছে, যে তুচ্ছতা আছে, সে তো ভিতরের আমিটার সন্ধান পায় না। সেই জন্য সেইটার দিকে যাত্রা করতে হয়। তো সেইটার দিকে অভিমুখে যাত্রা মানেই হচ্ছে একটা সৃজনশীলতা। তো মানুষের ভিতরে আরেকটা মানুষ বাস করে, তো সেইটার একটা উদ্ভাসন দরকার। ওই যে লালনের গান আছে না, যে আমি ও লালন একখানে রই তবু লক্ষ যোজন ফাঁকরে। লালন বলছে লালন আমার কাছেই রয়েছে, কিন্তু লালনের সঙ্গে আমার পার্থক্য ঘটে যাচ্ছে। তো রত্নাকর দস্যুর ভিতরে যে একটা কবি সত্তা বিরাজ করছে, তার উদ্বোধন ঘটবে কি করে ঘটবে? তো
তো দেখা গেল এক বালিকার আরতি থেকে ঘুরে যাচ্ছে। আমরা যে বাল্মীকি প্রতিভার কথা যদি ভাবি, এই যে অনুঘটক হিসেবে কাজ করছে, মানে ওর ভিতরে শুদ্ধতম সত্তার একটা বিকাশ ঘটছে। এবং অসংখ্য উদাহরণ আছে, আমরা প্রকৃতির প্রতিশোধ থেকে বলতে পারি, রুদ্রচন্দ্র থেকে বলতে পারি, প্রত্যেকটি জায়গায় দেখা যাবে সন্ন্যাসীর উদ্বোধন ঘটছে ওখানে, সেখানে ওই বালিকার বা কারোর স্পর্শের মধ্য দিয়ে ঘটছে। তো যাই হোক, আমি অন্যান্য প্যারামিটারগুলোর দিকে না গিয়ে আমি সোজাসুজি যেহেতু নন্দিনীতে আসতে হবে, আমি নন্দিনী জায়গাটা এসে বলি যে বিদ্রোহ সত্তা। ওই বিদ্রোহ সত্তার আগে আমি এই কথাগুলো বললাম এই কারণে, আমার নিজের মনে হয়েছে যে আমাকে একটা গ্রাফিক্যাল ডেভেলপমেন্ট অনুযায়ী দেখতে হবে। যদি আমি অপর্ণার বিসর্জনে অপর্ণার প্রতিবাদটা যদি একটা সরল প্রতিবাদ ধরি, তাহলে এইটার একটা উদ্ভাসন প্রতিবাদের, ওইটারই উদ্ভাসন হবে আসলে নন্দিনী। মানে এর একটা ডেভেলপমেন্ট দেখতে হবে, এবং সাল তারিখ অনুযায়ী দেখলেও হবে আর কি, রবি ঠাকুরের উপলব্ধির পরিবর্তনটা হচ্ছে। তাহলে সেই জায়গায় যখন পৌঁছাবে অপর্ণা থেকে নন্দিনী, প্রতিবাদের ভাষ্যগুলো কিভাবে হচ্ছে, মাঝে অম্বা আসছে মুক্তধারা নাটকে, যাকে পাগলিনী মনে করা হচ্ছে, সন্তানের জন্য সুমনের জন্য সে ছুটে বেড়াচ্ছে। এই ক্রোনোলজিক্যাল মানে নাটকগুলোকে ক্রোনোলজি যদি সাজায় পরপর, তাহলে আমি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন পাবো আর কি, যে প্রতিবাদের ভাষ্যটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। যখন আমরা নন্দিনীকে পাচ্ছি, নন্দিনী তো রবীন্দ্রনাথের বিস্ময়কর সৃষ্টি শুধু নয়, গোটা নাট্য সাহিত্যের, বিশ্ব নাট্য সাহিত্যের একটি বিস্ময়কর মানে একটা সৃষ্টি হচ্ছে নন্দিনী। ফলে নন্দিনী তো যক্ষপুরীর মধ্যে যে প্রাণের হাওয়া এনে দিতে চায় না, সে রাজার চোখে চোখ রেখে কথা বলতে চায়, শাসকের প্রতিপক্ষে দাঁড়াতে চায়, কারণ সে বলে যে মৃত্যু হচ্ছে আমরা হাতিয়ার, আর তো কিছু করার নেই। শাসক তো মৃত্যু দিয়ে ভয় দেখায়, তো সেই যদি বলে মৃত্যুটাই আমার হাতিয়ার, তাহলে সেখানে আর কিছু করার থাকে না। যেই জন্য নন্দিনী যে প্রতিবাদের ভাষ্যটা তৈরি করেছে, সেটা কিন্তু একটা মানে অপটিমাম জায়গায় গেছে। আমি শুধু নন্দিনী চরিত্র তৈরি করার ক্ষেত্রে একটা তথ্য দিয়ে বক্তব্যটা শেষ করব। তা হচ্ছে যে রবি ঠাকুরের জন্ম 1861, 1862-তে জন্মগ্রহণ করছেন মেটারলিং বলে একজন, আর হফম্যান বলে একজন, এবং কাছাকাছি সময় জন্ম। তিনজনই কিন্তু নোবেল পেয়েছেন। তিনজনের নাটকের মধ্যেই প্রতীক বা সাংকেতিকতা আছে, মানে একটু অ্যালিগরি আছে, ওটাকে ভেঙে বুঝতে হয়। তো মেটারলিংকের দুটো নাটক আছে, তার মধ্যে একটা নাটক হচ্ছে ব্লু বার্ড। তো সেখানে একটা পাখির ব্লু মানে নীল রঙের পাখির পালকের, যেখানে রঞ্জনের কাছে ওই নীলকণ্ঠ পাখির পালকটার যে তাৎপর্য, এখানে সেটাই আছে। আরেকটা হচ্ছে সাইটলেস বলে একটা নাটক। তো সাইটলেস নাটকটায় দেখা যায় যে একটা অন্ধকার ওই যক্ষপুরীর মতো, আর ওখানে একটা মহিলা চরিত্র আছে, সে কিন্তু অন্ধ, কিন্তু সেটা ফুলের গন্ধ পায়, একটা ফুলের সঙ্গে তার সম্পর্ক আছে। মানে অদ্ভুতভাবে সবাই মেটারলিংকের ওই সাইটলেস নাটকটার সঙ্গে রক্তকরবীর একটা অদ্ভুত রকম মানে সম্পর্ক খোঁজার চেষ্টা করে, যেটা কিভাবে যেন মিলে গেছে। যদিও দুটো রচনাকালের মধ্যে অনেক পার্থক্য আছে। রবি ঠাকুরের রক্তকরবী 1924-এ লেখা হচ্ছে, 26-এ প্রকাশিত হয়েছে। এই 26-এ বোধহয় 100 বর্ষ হবে এর রক্তকরবী। তো ওখানটাতে বাকি যে বৃদ্ধরা, যারা ওই অন্ধকারে কারাগারে বন্দী, তারা মুক্তি চাইছে ওই মহিলাটাকে কেন্দ্র করে, যে সে ওর মুক্তির পথটা দেখাবে। আমাদের অনেকটা কিন্তু ওই নন্দিনীর মতো ভাবনাটা একটা আন্তর্জাতিক স্তরে, যে মুক্তির পথ দেখাচ্ছে একজন নারী, যে নারী চ্যালেঞ্জ জানাচ্ছে ওই যক্ষপুরীর মতো একটা আবদ্ধতাকে ভেঙে দেওয়ার জন্য, আর রঞ্জনের মতো কর্মতৎপরতায় নিষ্ঠ একজন, যার সঙ্গে রয়েছে তার মানে সখ্যতা। ফলে এই সখ্যতার যে শক্তি, সেই সখ্যতার শক্তিটা আসলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল, এবং আন্তর্জাতিকভাবে একটা অ্যালিগরিক্যাল নাটকের মধ্যেই ছিল, যেটার একটা প্রকাশ আমরা রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের মধ্যে আমরা দেখেছি। ফলত সেই দিক দিয়ে আমার মনে হয়েছে যে নন্দিনী শুধুমাত্র বাংলা নাটকের প্রতিনিধিত্ব করেছে না, এটা বিশ্ব নাট্য সাহিত্যে একটা অন্যতম চরিত্র আর কি, প্রতিবাদী চরিত্র। অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা গুণী মানুষের কাছে বসলেই
একটা অন্য মাত্রা খুলে যায়, যেখানে বঙ্কিমচন্দ্র বলছেন এই জীবন লইয়া কি করিব। স্যার বলছিলেন খোঁজের কথা, সেই খোঁজ খুঁজতে খুঁজতে আমরা হেগেল পেলাম। মনস্তত্ত্ব এবং সাইকোলজি নিয়ে পড়তে গেলে হেগেলকে পেতেই হবে। আমরা পেলাম রবীন্দ্রনাথের প্রকৃতি, মুক্তি এবং মেটারলিঙ্ক। আমাদের এই খোঁজ কোথাও যেন রক্তকরবী আরো দূর পানে এগিয়ে দিল। এরপর আরো একটি বিশেষ নাটক বিসর্জন, যা সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যে বিসর্জনে আজকের তো আমরা সমাজের দিকে তাকিয়ে দেখছি চারিদিকেই বিসর্জনের বাজনা বাজছে, যুদ্ধ লেগে গেছে, যুদ্ধ চলছে, অন্তরে বাহিরে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুদ্ধ চলছে। বিসর্জনের যে হত্যালীলা, সেই হত্যালীলা বন্ধের জন্য আমরা বিসর্জন নাটকের অপর্ণার চরিত্র একটু আলোকপাত করব। দুজন গুণীজনের কাছ থেকেই একটু একটু করে শুনবো, তারা তাদের নিজেদের মতো। আচ্ছা, জিনহা সাহেব বলছেন যে অভিজ্ঞবাবুই বলুক। আমরা অভিজ্ঞবাবুর কাছে যাচ্ছি অপর্ণার চরিত্র একটু আলোকপাত করার জন্য, একটু দেখে নেওয়ার জন্য। জিন্না তো সুন্দর করে বলেইছেন যে নারী চরিত্রের মধ্যে দিয়ে প্রচলিত ব্যবস্থাকে প্রশ্ন করা, প্রতিবাদ করার যে একটা ধারা রবীন্দ্রনাথের মধ্যে ক্রমশ স্পষ্টতর হচ্ছে, যেটা নন্দিনীতে গিয়ে যদিও আমার তার পরেও মানে ওখানে শেষ হয় না বলে মনে হয়, কিন্তু অপর্ণার মধ্যে দিয়ে যেন সেটার শুরু, যে হাজার হাজার বছর ধরে চলে আসা একটা প্রথা, যে বলিদান, যার মধ্যে দিয়ে শুধু সাধারণ মানুষ নয়, রাজা অর্থাৎ সমাজের যিনি মাথা, তিনিও গভীরভাবে বিশ্বাস করেন যে এতে সকলের মঙ্গল। জগৎ পালিনী মাতা, সবকিছুর ধারণ করে আছে যিনি এই সৃষ্টিকে, তিনি খুশি হন ওই রক্তপাতের অর্ঘে। এবং অপর্ণায় আসার আগে ওই যে বলছিলাম যে নারী পুরুষের ভাগাভাগিটা আমার কাছে একটু গোলমেলে। গোবিন্দমাণিক্যকে আমার কোথাও নারী মনে হয়, বা তার স্ত্রীকে গুণবতীকে খুব পুরুষ মনে হয়। কারণ যেখানে শুরুই হচ্ছে নাটক গুণবতীর সংলাপ দিয়ে যে আমার চাই, যেটা শুধু আমার, আমার আর সব আছে ওইটাও আমার চাই, এই যে একটা অসম্ভব অহং সম্পূর্ণ একটা স্বার্থান্ধ চাওয়া, যেটাকে সমর্থন করছেন পুরোহিতের ওই অসম্ভব অহংকারী একটা দম্ভ প্রতাপ, সেইটাকে সরাসরি প্রশ্ন করছে ভিখারিণী বালিকা। এবং রাজার এতদিনের বিশ্বাসকে নাড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে যেন দেবী এসে আমাকে বলে গেলেন যে কি হচ্ছে এটা, এবং সেটা কাউকে বোঝাতে পারছেন না। কিন্তু রবীন্দ্রনাথেরও কোথাও একটা তো সমস্যা ছিল বোঝানোর, মানে আমার মনে হয় যে এই কি এখনো কি আমরা সবকিছু ঠিকঠাক বুঝতে পারি, কিন্তু সব আছে, মানে জাগতিক সম্পদ, দাস দাসী সৈন্য প্রজালয়ে বসে আছি, তপ্ত পক্ষে শুধু এক শিশুর পরশ লালসিয়া। সেই শিশুটা যে কোনো শিশু নয় যে আমাকেই প্রথম দেখবে, আমাকেই সবকিছু জানবে, আমি যা সবকিছু হব। আর তার উল্টো দিকে ভিখারিনী একজন যে ছাগ শিশু, সে মানুষও নয় চাই, যে একটা চার পেয়ে মানুষের বিশ্বাস অনুযায়ী মানুষের থেকে নিকৃষ্টতর প্রাণী, তাকে সন্তানের প্রেমে, যে সন্তানের অভাব গুণবতী অভাব বোধ করছেন, সেই প্রেমটা দিয়ে সেই ছাগ শিশুটিকে সে নিজের সন্তান করে তুলতে পেরেছে। এবং সেই ব্যথাটা যে সন্তানের রক্তপাতে কি করে জননী খুশি হতে পারেন, ওই প্রশ্নটা রবীন্দ্রনাথের প্রথম দিককার নাটক এখানে আশ্রমে অভিনীত হয়েছে। তার আগে এই তখন তো এই গল্প গল্প ব্যাপারটা একটু মানে প্রায়শ্চিত্ত, মানে বউ ঠাকুরানীর হাট, সেখানেও মানে অন্য কিছু নয়, সেখানে প্রশ্ন হয়তো করেনি, কিন্তু বিভা রাজার মেয়ে হয়ে শেষ অবধি ওই পথে কি সুন্দর সংলাপ। আমি একটু মানে হয়তো কি বলে আমাদের
সঞ্চালকের সিলেবাসের বাইরে একটু চলে যাচ্ছি, কিন্তু উল্লেখটা করে নিচ্ছি এই জন্যে যে ওই সময়কার তো মানে ঠিক বিসর্জনের সময়কার তো এই নাটক প্রায়শ্চিত্ত, সেখানে রাজবাড়ি থেকে রাজকন্যা পথে বেরিয়ে যাচ্ছে, এইটা রবীন্দ্রনাথের কাছে কিন্তু একটা খুব মানে কম পাওয়া নয়। ওর মধ্যেও একটা প্রতিবাদ আছে যে বাবার সমস্ত অবিচার নিজে হজম করছে, শ্বশুরবাড়ির অবস্থান মানে অবিচার হজম করছে, এবং শেষ অবধি পথে, এবং তাকে যখন ওই ঠাকুরদার ওই সংলাপ যে আমাদের মাঝ রাস্তায় পাগল প্রভুর তলব পড়েছে, হ্যাঁ, এবারটা শ্বশুরবাড়ির রাস্তার ধারেও হ্যাঁ ওত পেতে বসে আছে, ছাড়ে না, চল চল পা চালিয়ে চল, আনন্দে চল, ফিরবো না রে। তো এই যে সময়ে এই যে একটা নারী চরিত্রের যে কি বলবো, জিন্নার কথায় এই যে একটা গ্রাফিক্যাল যেন তার ক্রমশ উত্তরণ হতে হতে আমরা দেখতে পাবো, সেইটা সূত্রপাতটা অপর্ণার মধ্যে দিয়ে খুব স্পষ্ট করে ধাক্কা দিয়ে রবীন্দ্রনাথ আমাদের বুঝিয়েছিলেন যে মানুষের প্রশ্ন। আবার আমি বলছি, আমার কাছে কিন্তু এটা কোনো নারীর প্রশ্ন নয়, এটা মনুষ্যত্বের খুব একেবারে খুব মানে একটা মূল প্রশ্ন। হত্যা, রক্তপাত কি করে মঙ্গল আনতে পারে, এই প্রশ্ন। আমরা শুনলাম অপর্ণার চরিত্রের বিশ্লেষণ। আমরা এরপর বেশ ভাবগম্ভীরভাবেই চলেছে। আপনাদের ভালো লাগছে তো যারা দর্শক আসনে আছেন? আমি জিন্নাহ সাহেবের কাছে যাব। রবীন্দ্রনাথের আরেকটি নাটক এখানে কম প্রচলিত, কিন্তু আমি হিসেব করে দেখলাম বেশ দীর্ঘ সময় অনেকজনই চেষ্টা করেছেন এবং চলেওছে, রথের রশি। রানী চরিত্রটা যদি একটু বিশ্লেষণ করা যায়, কারণ রথের রশিতে যেভাবে আজকে সমাজের যে মানে মূল্যায়নে এক জায়গায় এসে দাঁড়াচ্ছে, সেই রথ ভেঙে যাবে, তার সবাইকে ধরে টানছে, যখন দড়ি টানছে আর কি, তার উপর মানে কিভাবে সে সবাইকে এগিয়ে নিয়ে গিয়ে উদ্বুদ্ধ করছে রশি টানতে, সেটা যদি একটু আলোকপাত করা যায়। সেখানেও তো তাকে এগিয়ে যেতে হয়েছিল সবাইকে পিছিয়ে ফেলে। রথের রশি নাটকটাতে আমার যেটা মনে হয়েছে যে বাকি নাটকগুলোতে বিশেষ করে আপনি যেহেতু আলোচ্য বিষয়টা নারী চরিত্র, এখানে নারী একটা খুব কালেকটিভ অংশ হিসেবে এসেছে, সমষ্টিগতভাবে, মানে খুব পৃথকভাবে, কিন্তু নাম দিয়ে কাউকে চেনা যাচ্ছে না। দেখবেন ওরা কিন্তু দলবদ্ধভাবে রথের রশিতে কিন্তু সব প্রবেশ করছে, তারা কথা বলছে বা সমস্ত কিছু। তো রথের রশির নারী চরিত্রগুলোর সংযোজনা নিয়ে আমার যেটা মনে হয়েছে, এখানে কিন্তু ওই ভাবনাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, যেখানে মানে রথের রশি নিয়ে যে আলোচনা, সেটা তো একটা খুব তাত্ত্বিক আলোচনা, যে মহাকালের রথ বা ইতিহাসের রথ কোথায় এসে আটকে গেল, সেটা আর চলছে না কেন, সেটা যে চলছে না, ওই যে রজ্জুটা পড়ে আছে, তো সেই রজ্জুটাকে কেন্দ্র করে যে মহিলাদের যে কথোপকথন, সেই কথোপকথনটাকে যদি আমরা পরপর দেখি, তাহলে সেইটা যে নাটকীয় পরিস্থিতিটা তৈরি করছে, সেইটা কিন্তু একটা সমবেত একটা কি বলে ওই জনসমষ্টির অংশ হিসেবে উঠে আসছে এখানে। ফলত এখানে আমার মনে হয়েছে যে রানীকেও যদি দেখি, বা যারা এটার শেষ পর্যন্ত করছে, মানে নেতৃত্ব দিচ্ছে, এবং নাটকে যে মূল প্রতিপাদ্য বিষয় যে কাদের হাতে রশিটা উঠছে না বা রথ এগোচ্ছে না, আর কার হাতে শেষ পর্যন্ত উঠছে, সেই যে প্রতিপাদ্য জায়গায় যে নিয়ে যাওয়া, সেই সমষ্টির অংশ হিসেবে বা সমষ্টিকে নেতৃত্ব দেওয়া জায়গা থেকে এই চরিত্রটা উঠে এসছে। এইটাই বোধহয় এর তাৎপর্যটা সবচেয়ে বেশি। তা না হলে কোনো ব্যক্তিগতভাবে ব্যক্তি চরিত্রের খুব একটা প্রাধান্য আছে বলে আমার মনে হচ্ছে না। রথের রশি আনলাম প্রসঙ্গটা মানে সমকালে মেলাবার জন্য। আমরা একটু গম্ভীর আলোচনা করছি। আমরা এর মাঝখানে অভিজ্ঞবাবুর কাছে একটা ছোট্ট গান শুনে নিতে পারি কি? তাহলে মনে হয় আমাদের ছোট্ট গান বড় গান জানি না, কিন্তু রবীন্দ্রসঙ্গীত মানে ওনার গলায় একটা অপূর্ব মাদকতা, একটা ঠিক আছে, গাম্ভীর্য সরাবার জন্য একটু হালকা হই আমরা, মাথায় যেগুলো শুনি। একটা কথা একটু বলে নিতে ইচ্ছে করছে। অবশ্যই সেটাতে গান যে জিন্না যেটা বলছিলেন, বা রথের রশি ইত্যাদি, ওই
প্রতিবাদটা যেতে যেতে আমার কোথাও মনে হয় এই, যদিও রক্তগর্ভী ছাপা হয়েছিল 26-এ, কিন্তু লেখা তো হয়েছে আগে, কিন্তু নটির পূজার একটা শতবর্ষ। এই যে পথেও জিন্নাকে দেখেছি একটা খুব সুন্দর, কি বলবো, একটা সমবেত প্রয়াসে অগ্রণী ভূমিকা নিতে, যখন আমাদের একটা খুব অকল্পনীয় মৃত্যু নাড়া দিয়েছিল সকলকে। ওই মৃত্যুই তো শেষ অস্ত্র নন্দিনীর, এই কথা যখন আসছিল, এই আজকের দিনে দাঁড়িয়ে কোথাও একটা সেটাও মনে হয়, ওই নটির পূজার কথাটা ওই প্রসঙ্গে মনে আসে। যে নটি নিজের অপমানটাকে, মানে রাজকন্যার চক্রান্ত, যে যেখানে তুমি পূজারিনী হয়ে যাচ্ছিলে সেখানে তোমায় নর্তকী হয়ে নাচতে হবে, সেই নাচটাকে পূজা করে তুলছেন। মানে রবীন্দ্রনাথের যে অপূর্ব একটা, মানে প্রচলিত গল্প থেকেই যে এই প্রবর্তনা, এবং যে বিভিন্ন গল্প গৌরীকে কিভাবে নাচ শেখাচ্ছেন, কি করতে হবে, তার সঙ্গে এমনকি যে রক্ষিণী মারবে, কিভাবে মারবে, মারবার মধ্যে তার যে দ্বিধা দ্বন্দ্ব, এইগুলো রবীন্দ্রনাথ, এই গল্পগুলো শুনলে ভালো লাগে ভাবতে যে কতটা সৃষ্টিশীল সৃজনশীল একজন মানুষের তৈরি জায়গায় আমরা কাছাকাছি থাকতে পেরেছি। কিন্তু ওই নটির মৃত্যুর পর সমস্ত চক্রান্তের পেছনে যিনি ছিলেন, রত্নাবলী রাজকন্যা, অহংকারী রাজকন্যা, কি বলবো, নারী ভাই, নারী কি নারী শক্তি, যাই হোক, রত্নাবলী কিন্তু বলেন এবার আমার ভয় করছে মল্লিকাকে, এবং রাজা অজাতশত্রু ফিরে গেলেন, উদ্যানে ঢুকলেন না, তিনিও ভয় পেলেন। কিন্তু আজকের দিনে বোধহয় রবীন্দ্রনাথকে থাকলে প্রশ্ন করতাম, সেই ভয়টা কি আদৌ আছে, না সবটাকেই শেষ অবধি নিজেদের খেলার অংশ করে নিয়ে, সবটাকেই খুব হালকা করে দিয়ে, সবটাকে খুব জোলো করে দিয়ে যেখানে খুশি ভাসিয়ে দেওয়া যায়, এইসব প্রশ্ন মনে আসে। কিন্তু তবুও আশা হারাতে তো ইচ্ছে করে না, সেই জন্য ওই গানের কথা এলোই যখন, তাসের দেশে যখন হরতনী প্রশ্ন করছে, অবশ্যই সমস্ত প্রচলিত ব্যবস্থাকে প্রশ্ন করছেন, হাজার বছর ধরে চলে আসা প্রথাকে প্রশ্ন করছেন, হরতনী, হরতন হোক, রুইতন হোক, হরতনী হোক, তিনি নারী। ছক্কা পাঞ্জা যার কাছে পথ দেখাবার অনুরোধ করেন, সেই হরতনী কিন্তু রুইতন যখন বলেন যে আজকে হঠাৎ মনে হচ্ছে যেন কিছু একটা ভুলে গেছিলাম, কোন একদিন তোমার পায়ের তলায় যেন গো রং লাগে, তোমার পায়ের তলায় যেন গো রং লাগে, আমার মনের বনের সুরের রাঙা রঙে তোমার পায়ের তলায়। এই যে প্রেমের যে সৌন্দর্য, যেটা নন্দিনী কাছ থেকে রাজা ওই উল্টে পাল্টে দেখে শিখতে চেয়েছিলেন, যেটা সম্ভব নয়, যেটা অনুভব থেকেই শেখা যায়, সেই রুইতন হরতনের দোলা লাগে, দোলা লাগে তোমার চঞ্চল রানের তরণীতে, উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে, উতল হাওয়া যদি কাটে রশি, যদি হাল পরে খসি, যদি ঢেউ উঠে উচ্ছ্বসী, সম্মুখেতে মরণ যদি নাচে, করি নে ভয়, নেবই তারে জিতে, উতল হাওয়া। এই যে হরতনীর সমর্থনে রুইতনের জেগে ওঠা, এবং রুইতনের যে দ্বিধাটুকু, সাহস আছে তোমার সুন্দরী, পা যাবে ক্ষত বিক্ষত হয়ে, রাত ফুরোতে চাইবে না, হরতনী ভরসা দিচ্ছেন। কোন যুগে চলেছিলাম আমরা সেই দুর্গমে, রাত্রে ধরেছি মশাল তোমার সামনে, দিনে বয়েছি জয়ধ্বজা তোমার আগে আগে, আজ আর একবার উঠে দাঁড়াও, ভাঙতে হবে এখানে এই অলসের বেড়া, এই নির্জীবের গণ্ডি, ঠেলে ফেলতে হবে এই সব নিরর্থকের আবর্জনা। রুইতন অনুপ্রাণিত হচ্ছেন, ছিঁড়ে ফেলো আবরণ, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো, মুক্ত হও, শুদ্ধ হও, পূর্ণ হও। এই কথা
রুইতনের মুখ দিয়ে বলছেন বটে রবীন্দ্রনাথ, কিন্তু এ নারীরই কথা। যে পূর্ণ হবার, যে শুদ্ধ হবার, যে মুক্ত হবার বাণীটা আসে রবীন্দ্রনাথের কাছ থেকে, আমার মনে হয় সেইটা কোথাও পরিপূর্ণ সৌন্দর্যের বাণীটা আমরা নারীর কাছ থেকেই পাই। না হলে ওই কুবেরের ধন, পুরুষটা কেমন ওই যেটা রক্ত করবে কুবেরের ধন, শুধু জড়ো করা জড়ো করা, কিন্তু সেটা লক্ষ্মীশ্রী হয়ে ওঠে তখনই। কোনটা ওই ধাতুর সোনা আর কোনটা আলোর সোনা, আর কোনটা ওই ধানের সোনা, ওই ধানি রঙের কাপড়ের মধ্যে দিয়ে কি যে রবীন্দ্রনাথ বলেছেন না, সেই সব এইসব আলোচনা ফালোচনা করতে গেলে হয় না, ওগুলোই বসে বসে গপ্প করলে হয়। আমি কিন্তু যেহেতু সঞ্চালক বলছেন সবাই ভেঙে ভেঙে প্রশ্ন করছেন, আমার গানটা আমি করে দিচ্ছি বাস। সেই রবীন্দ্রনাথকে নিয়েই থাকতে হচ্ছে আমাদের, থাকতেই হবে, কারণ তার জায়গায় এসছি। সেই রবীন্দ্রনাথ বলেছিলেন ওই ধানের সোনা, সেই দেখা হয়নি ধানের ওপর একটি শিশির বিন্দু, সেই রকম জায়গায় শেষ হবার পর প্রেম এটাও একটা শক্তি, যে শক্তি দিয়ে মানুষকে ভুলিয়ে দেওয়া যায়, যে শক্তি দিয়ে সবকিছু জয় করা যায়। রবীন্দ্র নাটক এবং রবীন্দ্র সৃষ্টিতে প্রেম একটি অনন্য, এবং জীবনের ক্ষেত্রে, মানব জীবন ক্ষেত্রেও, মানবিকতার ক্ষেত্রেও প্রেম তো প্রথম হওয়া, মানে প্রথম স্থান পাওয়া উচিত, এইভাবেই আমি বলি। আমি জুলফিকার সাহেবের কাছে যাব। রবীন্দ্রনাথের নারী চরিত্রের প্রেমের শক্তি, হ্যাঁ, দু একটা কিছুটা আলোকপাত করবার জন্য, যে আলোকপাতে আমরা তো ঋদ্ধ হচ্ছি এবং দর্শকরাও আনন্দ পাচ্ছে। না, আমরা না, নাটক মানে দেখবো না? হ্যাঁ, নাটক দেখবো তো ওই জন্য। আর অভিজ্ঞতা গান করলেন, তো গানের পরে আবার আলোচনায় ফিরে আসাটা না, ওটা মাঝে ব্রেক ছিল। মাঝে ব্রেক। ঠিক আছে, আমিও সঞ্চালকের কাছে একটা অনুরোধ রাখছি যে আমার মনে হয় যে অনেকক্ষণ আমরা তো আলোচনা করলাম, তো আমি আচ্ছা প্রেম বিষয়টা নিয়ে একটুখানি বলার চেষ্টা করছি, আমি যতটুকু ইয়ে করেছি, উপলব্ধি করেছি। রবি ঠাকুরের, আমরা মূলত রবি ঠাকুরের নাটকের চরিত্রগুলো নিয়েই তো ঘোরাফেরা করছি। সেখান থেকেই আমি একটু বলার চেষ্টা করি। যে নাটকগুলো এই মুহূর্তে আমার কাছে, মানে আমার মাথায় আসছে, তার মধ্যে আমি প্রথম রাজা ও রানী বলে একটা নাটক আছে, রাজা ও রানী। সেখানে যে প্রেম, মানে রানী আর রাজার যে সম্পর্ক, এই নাটকটা স্যার, এক মিনিট, এটা মনে হয় রবীন্দ্রনাথের প্রথম পূর্ণাঙ্গ নাটক, অভিজ্ঞবাবু বলতে পারবেন তাই না? হ্যাঁ, একদম এটা রবীন্দ্রনাথের প্রথম হ্যাঁ, পূর্ণাঙ্গ একদম একদম ঠিক, খুব খুব ভালো তথ্য এটা আপনি দিলেন। রবীন্দ্রনাথের প্রথম পূর্ণাঙ্গ নাটক, এবং ওইভাবে ওই যে ওই গঠনটা মেনে, আর গঠন, পঞ্চাঙ্গ গঠন মেনে যে নাটক, তাতে রাজা ও রানী। এবং রাজা ও রানীর আরেকটা গুরুত্বপূর্ণ তাৎপর্য হচ্ছে যে যেহেতু 1872 সালে ওই আমাদের সাধারণ রঙ্গালয় ওপেন হলো নীল দর্পণ নাটক দিয়ে, তো ঠিক এক বছর পর 1873 সালে আরেকটা রঙ্গালয় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল, সেটা ছিল গ্রেট ন্যাশনাল থিয়েটার। তো গ্রেট ন্যাশনাল থিয়েটার, তার একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, আমরা একটুখানি বলে নিই আমি, যেহেতু এই প্রসঙ্গটা এলো পূর্ণাঙ্গ নাটকে। ইংরেজরা যে নাট্য নিয়ন্ত্রণ আইনটা এনেছিল, সেটা কিন্তু নীলদর্পণ নাটকের জন্য যত না, ওই গ্রেট ন্যাশনাল থিয়েটারে যে নাটকগুলো চলতো, সেখানে ওই সাজাত্যবোধ বা যে দেশপ্রেমের যে নাটকগুলো হতো, সেইটাকে নিয়ন্ত্রণ করার জন্য বেশি নিয়ে এসেছিলেন। তো ওখানে ওই উপেন্দ্রনাথ দাস বলে একজন ছিলেন নাটককার, তার বিখ্যাত কিছু নাটক আছে, শরৎ সরোজিনী, তারপর সুরেন্দ্র বিনোদিনী বলে, এবং উনি অ্যারেস্ট হয়েছিলেন, অমৃতলাল বসু অ্যারেস্ট হয়েছিলেন ওই সঙ্গে। তো তারপর গ্রেট ন্যাশনাল থিয়েটারটা বন্ধ হয়ে যায়। তো গ্রেট ন্যাশনাল থিয়েটারটা পরে যখন গিয়ে ওপেন হচ্ছে, তো রবি ঠাকুরের নাটকটা দিয়ে ওপেন হচ্ছে। তো যে নাটকটা, এই প্রেমটা বোঝাতে গেলে আমার খানিকটা সুবিধা হবে, যে সুমিত্রার প্রেম ওই যে বিক্রম দেবের প্রতি,
তো সেইটা দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি প্রেমটা ট্রান্সফরমেশন ঘটছে, অর্থাৎ প্রজাদের প্রতি রাজার যে দায়িত্ব, যে কর্তব্য, হ্যাঁ, প্রজানুরাগ, সেই দিকে আসলে প্রেমটাকে ট্রান্সফর্ম করা হচ্ছে। অর্থাৎ ও কিন্তু প্রেমটাকে আর ওই ব্যক্তিগত সম্পর্ক জায়গা থেকে থাকছে না, ততক্ষণ পর্যন্ত রাজার সঙ্গে ওর সাহচর্য বা খুব মাধুর্যময় সম্পর্ক হবে যতক্ষণ রাজা তার রাজ কর্তব্যটা পালন করবে এই জায়গা থেকে। এবং এই নাটকটা যখন প্রথম অভিনীত হলো তখন থমসন বলে একজন ছিলেন, মানে ক্রিটিক, সমালোচনা করতেন। উনি লিখেছিলেন যে ইবসেনের ওই এ ডলস হাউস নাটকের প্রভাব আছে, অর্থাৎ ওই ডলস হাউসের নোরা যেরকম গৃহবন্দী অবস্থায় থাকতে চায় না, সেকে ভেঙে বেরোতে চেয়েছে, তো এখানে সুমিত্রার ক্ষেত্রে সে ভেঙে বেরিয়ে প্রজাদের সঙ্গে একটা সরাসরি সম্পর্ক রক্ষা করতে চেয়েছে। কিন্তু এইটা নিয়ে পরবর্তীতে একটা আলোচনা হয় যে না, নোরার চেয়েও সুমিত্রার চরিত্রটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ নোরা একটা মধ্যবিত্ত গৃহ পরিবেশের মধ্যে সে ছিল, আর ওর যে রানী সত্তা, সেই রানী সত্তা জায়গা থেকে সাধারণের সঙ্গে মেশার যে জায়গা, ওখানটায় প্রেমটা যে মানে ট্রান্সফর্ম করছে, যে জন্য রবীন্দ্রনাথের প্রেমগুলো সবসময় না ওই ট্রান্সফর্ম করে যাচ্ছে, মানে একটা জায়গা থেকে একটা। আমরা যদি রাজা নাটকটা দেখি, সুদর্শনার ব্যাপারটা যদি দেখি, তাহলে যখন সে অন্ধকারকে ভয় পাচ্ছে বা রাজার রূপটা দেখতে চাইছে, এই উপলব্ধির মধ্যে রূপের চর্চা জায়গা থেকে যখন সে সত্যিকারের উপলব্ধি করলো যে আসলে অরূপের সাধনাটা বা সেটা যে তার বিশালতা অনেক বেশি, তখন দেখা যাচ্ছে সুদর্শনার মধ্যে তার যে প্রেম বোধ, সেই প্রেম বোধের একটা ট্রান্সফরমেশন কিন্তু ঘটছে, মানে ওখানটাতে কিন্তু ঘটে যাচ্ছে। তো এইভাবে যদি আমরা দেখি যে যেগুলোর মধ্যে প্রেমের প্রকাশটা রয়েছে, সেই প্রেমের প্রকাশটা মানে যে উপলব্ধি থেকে শুরু হচ্ছে, সেটা কিন্তু একটা অন্য মাত্রায় গিয়ে উত্তরিত হচ্ছে। সেটা সুদর্শনের ক্ষেত্রে হয়েছে, সুমিত্রার ক্ষেত্রে হয়েছে। এবং এই নাটকটি করতে গিয়ে রবীন্দ্রনাথ মানে সত্যি কথা বলতে আমরা যে আজকালকার ফরমেশনে যে সাজগোজ সবকিছু দেখি, এই নাটকে পূর্ণভাবে রবীন্দ্রনাথ ইমপ্লিমেন্ট করেছিলেন বা জাগিয়েছিলেন আর কি, দিয়েছিলেন আর কি। রবীন্দ্রনাথের এই নাট্যধারা বা নাট্য চিন্তাকে সম্ভবত জাগিয়ে তুলেছিলেন যতীন্দ্রনাথ ঠাকুর। কি স্যার ভুল বলছি? বেশিরভাগটা আমি কিন্তু বিশেষজ্ঞ নই, আমি প্রথমে বলেছি আমি আচ্ছা, স্কুল মাস্টার। আপনারা তো বেশি যাপন করেছেন মানুষ, আপনি এমন করে প্রশ্ন করে করে উত্তর করাচ্ছেন যে আমার গপমের যে চালিয়ে দেবো সেটাও চান্স দিবেন। ঠিক আছে, আমরা আপনি বলুন না, আমি একদম বিশেষজ্ঞ নই। আমি বললাম না, আমি একজন স্কুল মাস্টার। বলুন, আপনি বলুন। যতীন্দ্রনাথ ঠাকুরই ওনার মধ্যে আর কি এই নাট্য সত্তাটা জাগিয়ে তুলেছিলেন। আমরা দীর্ঘক্ষণ ধরে শুনছিলাম, আসলে রবীন্দ্রনাথ কোনোদিনই নারীদের ঘরের মধ্যে বন্দি করে রাখতে চাননি। আমরা রবীন্দ্রনাথের যেসব নাটকের ওপর বা রচনার ওপর সিনেমাও হয়েছে, চলচ্চিত্রায়িত হয়েছে, তাতেও দেখি তারা ঘরের মধ্যে থাকলেও ঘর ছেড়ে বেরিয়ে এসছে। আসলে রবীন্দ্রনাথ মনুবাদে বিশ্বাসী ছিলেন না, তিনি মুক্তির পথিক ছিলেন এবং তিনি সবসময় প্রগতির পথ খুঁজেছেন। যার ফলে রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের মধ্যে আন্তর্জাতিকতায় সম্পূর্ণভাবে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব হিসাবেই আমরা তাকে পেয়েছি। তিনি তার সাহিত্য কর্ম দিয়ে সারা বিশ্বকে মাতিয়েছেন। বাঙালির শ্রেষ্ঠতম সম্পদ শুধু নয়, ভারতেরও শ্রেষ্ঠতম সম্পদ, ভারতবর্ষের শ্রেষ্ঠতম সম্পদ। মানবতার দিক দিয়ে দেখতে গেলে আমরা রবীন্দ্রনাথের সাহিত্য সৃষ্টিকে নিশ্চয়ই বিশ্বের শ্রেষ্ঠতম সৃষ্টি বলেই মানব। এবং আমরা যারা নাটক সম্পর্কে লেগে আছি বা জীবন নিয়ে যারা কাজ করছি বা যারা জীবন এগিয়ে নিয়ে যেতে চাই, সাধারণের থেকে একটু অন্য উত্তরণে রবীন্দ্রনাথ আমাদের অবশ্যম্ভাবী, এক ও অনন্য। আজকে দীর্ঘক্ষণ আমরা আমাদের এই রবীন্দ্রনাথের নারী শক্তি সম্পর্কে আলোচনা করছিলাম দুই প্রাজ্ঞ ব্যক্তিত্বের কাছে। অভিজ্ঞবাবু ছিলেন জুলফিকার আলী জিন্নাহ। তাদের সকলকে নৈহাটি রঙ্গসেনা তরফ থেকে অকুণ্ঠ ধন্যবাদ এবং অভিনন্দন। তাদের আগামী পথ চলা সুন্দর হোক, সুস্থ মনে ও দেহে তারা আরও দীর্ঘদিন আমাদের আলো জ্বালাক,
আমাদের সমাজকে আলো দিক এই আশা করে আমাদের পরবর্তী দুটি নাটক আছে। একটি নাটকের অনুভূতির কথা আমি একটু জানিয়ে দিই। আমাদের পরবর্তী এক্ষুনি অভিনীত হবে রঙ্গসেনার এক চিরস্থায়ী সম্পদ রবীন্দ্রনাথের স্ত্রীপত্র অবলম্বনে শ্রীচরণ কমলেশু, যে নাটকটি 125তম অভিনয় হবে এই রবীন্দ্রনাথের সৃষ্ট শান্তিনিকেতনে রবীন্দ্রনাথেরই নাটক দিয়ে। আসল হচ্ছে গঙ্গা জলে গঙ্গা পুজো। এরপর আমরা আরও একটি নাটক দেখব, কথা মীনাক্ষী। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমি আজকের এই যে থিয়েটার সেমিনার পর্ব সকলকে আরও একবার ধন্যবাদ এবং সকলের শুভকামনা জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ অভিকবাবু এবং জিন্নাবাবুকে। আমরা তাদের কথা শুনে সত্যি সমৃদ্ধ হলাম। আমরা এরপর আমাদের রঙ্গসেনার যে নাটক 125তম শো আজ করতে চলেছি, তার প্রস্তুতির জন্য আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। আমরা খুব দ্রুত শুরু করছি। আর সকলকে বলবো আপনারা একটু চেয়ারে এসে সামনের দিকে এসে বসবেন, কারণ সাউন্ড সিস্টেমের একটু কি বলবো খামতি রয়েছে, কাজেই সকলে একটু সামনে এসে বসবেন। আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে